এটা ট্রমলিন দ্বীপ। এটি আক্ষরিক অর্থে এত ছোট এবং অনুর্বর, তাই একে বালির দ্বীপও বলা হয়। 1961 সালে প্রায় 100 জনকে তাদের বাড়ি থেকে তুলে এনে এই দ্বীপে রেখে দেওয়া হয়েছিল এবং তাদের কাহিনী নিয়ে আজকের এই গল্প। 1961 সালের 31 জুলাই লুটেল নামে একটি ফরাসি জাহাজ 140 জন ক্রু নিয়ে মিসিনেস দ্বীপ থেকে যাত্রা করে মেডাগাস্কার যাচ্ছিল। এই জাহাজের ক্যাপ্টেন ছিলেন জন ডি লাফোর্টস। গভর্নর তাকে মেডাগাস্কার থেকে কিছু জিনিসপত্র নিয়ে মরিশাস দ্বীপে ফিরে আসার জন্য দায়িত্ব দিয়েছিলেন। জাহাজটি মেডাগাস্কাতে পৌঁছায়, তার মালামাল খালাস করে এবং তারপর দ্বীপ ছেড়ে চলে যায়। এখন তাদের মরিশাস দ্বীপে ফিরতে হবে, কিন্তু তার আগে ক্যাপ্টেন জনকে একটি অন্য জায়গায় থামতে হয়েছিল, যেটি কেবল তিনি এবং তার ক্রু সদস্যরাই জানতেন। গরুর মাংস এবং ভাতের দাম বেশ ভালো ছিল, কিন্তু ক্যাপ্টেন জন আরও উপার্জনের সুযোগটি হাতছাড়া করতে চাননি। তাদের পরিকল্পনা ছিল প্রথমে মরিশাস হয়ে রিডস বিক্স দ্বীপে ভ্রমণ করা, যেখানে তারা মূল্যবান জিনিসপত্রের গোপন ভান্ডার রেখে মরিশাসে ফিরে যাবে এবং তা কাউকে না জানিয়ে। এই মূল্যবান জিনিসটি সোনা বা রূপা ছিল না, বরং 160 জন মাদাগাসি দাস ছিল, যার মধ্যে পুরুষ, মহিলা এবং শিশু ছিল, যাদের তারা বন্দি করে জাহাজের কার্গো ঘরে আটকে রেখেছিল। এগুলো সবই রদ্রিগেজ দ্বীপের বাজারে বিক্রি করার কথা ছিল। এই কাজ থেকে তারা যে টাকাটা পাওয়ার কথা ছিল তা ওই জিনিসপত্রের থেকেও কয়েক গুণ বেশি ছিল। আসলে এটি ছিল 1700 শতাব্দীর যুগ। বাজারে দাস ক্রয় বিক্রয় ছিল বেশ সাধারণ, কিন্তু মরিশাস দ্বীপটি ফরাসি শাসনের অধীনে ছিল এবং তারা দাস ক্রয় বিক্রয় নিষিদ্ধ করেছিল। ক্যাপ্টেন জনের সমুদ্রযাত্রা কেবল গোপন ছিল না, অবৈধও ছিল। সমস্যাটি ছিল ক্যাপ্টেন জনের কাছে ভারত মহাসাগরের দুটি ভিন্ন মানচিত্র ছিল এবং দুটি মানচিত্রই ভুল ছিল এবং একে অপরের থেকে আলাদা ছিল। সমুদ্রে তখন মধ্যরাত ছিল, তাই এই লোকেরা ভুল পথে যাচ্ছিল। গতিপথ ঠিক করার জন্য সূর্যোদয়ের জন্য অপেক্ষা করা বুদ্ধিমানের কাজ হতো, কিন্তু ক্যাপ্টেন জন একটু বোকা ছিলেন। ক্রুরাও সময় নষ্ট করতে চাননি এবং ক্যাপ্টেনের নির্দেশ অনুসরণ করেছে। যদি তারা সকাল পর্যন্ত অপেক্ষা করত, তাহলে তারা এই ছোট্ট বালুকাময় দ্বীপটি দেখতে পেত। আর সমস্যাটি দ্বীপটি ছিল না, বরং এটিকে ঘিরে থাকা প্রবল প্রাচীর ছিল। জাহাজটি ইতিমধ্যে অতিরিক্ত যাত্রী বোঝাই ছিল। সমুদ্র উচ্চ ঢেউয়ের কারণে জাহাজটি প্রবল প্রাচীরে এত জোরে আঘাত করে যে জাহাজে একটি বিশাল গর্ত তৈরি হয়। ক্যাপ্টেন জন এবং বেশিরভাগ ক্রু জাহাজ ছেড়ে নিরাপদ দ্বীপে সাঁতার কাটতে শুরু করে, কিন্তু ঝড়ের কবলে পড়ে 18 জন লোক সমুদ্রে ভেসে যান এবং ডুবে যান। অন্যদিকে দুর্ভাগ্যবশত জাহাজের নিচে দাসরা ছিল। তাদের জাহাজ থেকে বের হওয়ার কোনো উপায় ছিল না এবং যে দাসরা বেরিয়ে এসেছিল তারা দেয়ালের ছিদ্র দিয়ে বেরিয়ে এসেছিল। যখন জাহাজটি ডুবে যায়, তখন মেল গাছের প্রায় অর্ধেক দাস ভেতরে আটকা পড়ে। এই ঘটনার মূল 140 জন ক্রুর মধ্যে 120 জন বেঁচে গিয়েছিল এবং 160 জন পুরুষ দাসের মধ্যে 60 জন বেঁচে ছিল। সকাল হলে সবাই আশেপাশের দৃশ্য দেখে ভয় পেয়ে যায়। এই লোকেরা একটি ছোট্ট দ্বীপে আটকা পড়েছিল, যেটিকে সেই সময় বালির দ্বীপও বলা হতো। বালির দ্বীপটি ছিল বিশ্বের সবচেয়ে খারাপ জায়গা যেখানে মানুষ আটকা পড়ে থাকতে পারে। দ্বীপটির আয়তন মাত্র 1 কিলোমিটার এবং উচ্চতা মাত্র 23 ফুট। গাছ থাকলে পরিস্থিতি অন্যরকম হতো, কিন্তু এই দ্বীপে ছোট ছোট ঘাস আর বালি ছাড়া আর কোনো গাছই ছিল না। সেখানে কোনো ধরনের প্রাণীও বাস করতো না। হ্যাঁ, জলে মাছ ছিল, কিন্তু নদী নালার কারণে তাদের ধরা কঠিন ছিল। সবচেয়ে সহজ খাবার ছিল সামুদ্রিক পাখি, যারা এই দ্বীপে উড়ে যেত এবং কচ্ছপরা টেনে টেনে এই দ্বীপে আসতো। এখানকার আবহাওয়া ছিল অন্তত গরম, কোনো আশ্রয়স্থল ছিল না, তাই সূর্যের রশ্মি সরাসরি পড়তো। দিনগুলি ছিল গরম এবং রাতগুলি ছিল অন্তত ঠান্ডা। এই অঞ্চলে প্রায়শই ভয়ঙ্কর ঝড় আসতো। এই লোকেদের জন্য সবচেয়ে খারাপ খবর ছিল যে কেউ তাদের ভ্রমণ সম্পর্কে জানতো না। ক্যাপ্টেন জন যখন অন্যান্য বেঁচে থাকাদের সাথে এই দ্বীপে সাঁতার কাটতেন, তখন তাদের আচরণ খুব অদ্ভুত হতে শুরু করে। প্রথমত তারা ভারত মহাসাগরে হারিয়ে গিয়েছিল এবং এর চাপ ছিল ভিন্ন রকমের, এবং যদি তাদের এই দ্বীপ থেকে উদ্ধার করা হয়, যা কেউ করার কথা ছিল না, তবুও তাদের এই অবৈধ কাজের জন্য মরিশাস দ্বীপের গভর্নরের কাছে জবাবদিহি করতে হবে। ক্যাপ্টেন জনের জন্য এই চাপ অনেক বেশি ছিল, তাই এখন লুটপাট করা বেলথেম ক্যাপ্টেন জনকে বিশ্রাম নিতে বলেন এবং তিনি নিজেই কমান্ডো গ্রহণ করেন এবং বেঁচে থাকার প্রচেষ্টা শুরু করেন। এই লোকেরা এই দ্বীপে আসার সাথে সাথে তারা জাহাজ থেকে এই দ্বীপে উড়ে আসা সমস্ত জিনিসপত্র সংগ্রহ করে। এই প্রচেষ্টার কারণে এই লোকেরা প্রচুর কাঠ এবং অন্যান্য জিনিসপত্র সংগ্রহ করে, কিন্তু শরীরে বেঁচে থাকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মিষ্টি জল। এখন কেউ সেদিকে মনোযোগ দেয় না, কারণ ক্রুরা সমস্ত খাবারের ওপর নিয়ন্ত্রণ করছে। এই কারণে প্রথম কয়েকদিনের মধ্যে 8 জন মালাগাসি মানুষ পানিশূন্যতার কারণে যায়। তারা চিন্তায় পড়ে যায়, কারণ শেষ পর্যন্ত তাদের জন্য পানি ফুরিয়ে যাওয়ার কথা ছিল। তাই তারা মিষ্টি জল খুঁজে বের করার জন্য একটি কূপও খনন করেছিল। তারা সবাই একসাথে কাজ করছিল, যেন এটি একটি মৌলিক বেঁচে থাকার কাজ, কিন্তু উভয় কাজের মধ্যে এখনো মর্যাদার বিভাজন ছিল। মাদাগাসি জনগণকে সবচেয়ে কম খাবার এবং সরবরাহ দেওয়া হয়েছিল। বেলথেম, যিনি কমান্ডো ছিলেন, তিনি আদেশ দিয়েছিলেন যে আমরা লুটেল জাহাজের সাহায্যে একটি নতুন জাহাজ তৈরি করব। এই দ্বীপের আটকে যাওয়ার 2 মাসের মধ্যে তারা এই জাহাজটি তৈরি করে এবং এই
দ্বীপটি ছেড়ে চলে যায়। এই জাহাজে 120 জন সদস্য এবং অফিসার ছিল এবং এই লোকেরা এই দ্বীপে সমস্ত মাদাগাস্কার দাসদের রেখে যায়, কিন্তু তারা তাদের কাছে প্রতিশ্রুতি দেয় যে তারা তাদের সাহায্য করবে। তারা অবশ্যই মাদাগাস্কার জনগণকে উদ্ধার করার জন্য একটি জাহাজ পাঠাবে যা তাদের এখান থেকে নিয়ে যাবে। সেই সময় 4 দিনের যাত্রার পর প্রেভিডেন্স মাইদা কাশের বাড়িতে পৌঁছায়। এই যাত্রার সময় জাহাজে একটি রোগ ছড়িয়ে পড়ে, যার ফলে অনেক ক্রু মারা যায় এবং ক্যাপ্টেন জন যাওয়ার মধ্যে ছিলেন। এখন ক্যাপ্টেন জন গেছেন, তাই বেলথেমকে বাড়ি ফিরে গভর্নরের মুখোমুখি হতে হয়েছিল। এই সব শুনে গভর্নর খুব রেগে যান, কিন্তু তবুও তিনি গভর্নরকে মাদাগাস্কার জনগণকে বাঁচানোর জন্য একটি জাহাজ পাঠাতে রাজি করার চেষ্টা করেন, কিন্তু গভর্নর প্রতিবারই তার অনুরোধ প্রত্যাখ্যান করে, কারণ সে সময় ফ্রান্স বিশ্বব্যাপী আধিপত্যের জন্য ব্রিটেনের সাথে করছিল। তাই এ ধরনের অভিযানের জন্য কোনো জাহাজ খালি রাখা হয়নি, কারণ তার মতে কিছু মাদাগাস্কার দাসের জীবন বাঁচানোর অগ্রাধিকার তালিকার নিচে ছিল, যার অর্থ মাদাগাস্কার জনগণের জন্য কোনো সাহায্য আসার কথা ছিল না। অনেক মাস পেরিয়ে গেলে কোনো সাহায্য আসেনি, তাই দুর্ভাগ্যবশত তার একটি ছোট অনুর্বর দ্বীপটিকে তাদের আবাসস্থল করতে বাধ্য হয়েছিল। তাদের সম্পদ ছিল না, তাই রোদ এবং ঠান্ডা থেকে নিজেদের বাঁচাতে তারা মাটিতে কয়েক ফুট গর্ত করে এবং পাথর দিয়ে উপর থেকে ঢেকে দেয়, আর তারা এমন ভাবে নিজেদের জন্য একটি আশ্রয় তৈরি করেছিল। প্রেসিডেন্ট শিবা চলে যাওয়ার কিছুক্ষণ পরে তারা কোনোভাবে অবশিষ্ট কাঠ দিয়ে একটি ভেলা তৈরি করে। 18 জন লোক এই ভেলায় উঠে এই দ্বীপ থেকে প্যাডেল চালাতে শুরু করে। এই লোকেরা কোথাও পৌঁছাবে এবং সেখান থেকে বেঁচে যাওয়ার জন্য সাহায্য নিয়ে আসবে, কিন্তু দুঃখের বিষয় হলো সেই দিনের পরে এই 18 জনকে আর দেখা যায়নি। এরপরে সপ্তাহগুলির মাসে পরিণত হয় আর মাসগুলো বছরে পরিণত হয়। অন্যদিকে বেলথেম তার প্রতিশ্রুতি থেকে সরে আসে না। দ্বীপ ছেড়ে যাওয়ার 1 বছর পরে বেলথেম ফ্রান্সে চলে যায়। তিনি বারবার গভর্নরকে চিঠি লিখতে থাকেন যে আটকা পড়া মাদাগাস্কারদের সাহায্য করা উচিত, কিন্তু প্রতিবারই তার কথা উপেক্ষা করা হয়েছিল। বেলথেম কেবল গভর্নরের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং রাজনৈতিক ক্ষমতাধর যে কোনো ব্যক্তিকে বলেন যে মাদাগাস্কার জনগণকে বাঁচাতে হবে। তিনি রিন্স দ্বীপের মন্ত্রীর উপর এত জোর দিয়েছিল যে অবশেষে তার কঠোর পরিশ্রম সফল হয়েছিল। লুটেল ডুবে যাওয়ার 11 বছর পর 1772 সালে এই লোকেরা মাদাগাস্কার জনগণকে উদ্ধার করার জন্য অনুমতি পায়। অবশেষে 1775 সালে একটি জাহাজ তাদের উদ্ধার করার জন্য রওনা দেয়, কিন্তু এই জাহাজটি দ্বীপের কাছাকাছি এসে আবার ফিরে চলে যায়। কিন্তু 1776 সালের 29 নভেম্বর সবকিছু বদলে গেল, যখন একটি ফরাসি জাহাজ ডাউফিন এই দ্বীপে এসে পৌঁছালো। এই জাহাজটির নেতৃত্ব দিয়েছিল ক্যাপ্টেন জ্যাক্স। এই দ্বীপে আসার পর তারা সবাই অবাক হয়ে গিয়েছিল। 15 বছর আগে জাহাজ ঘটনায় বেঁচে যাওয়া 60 জন নাবিকের মধ্যে মাত্র 7 জন মহিলা বেঁচে ছিল এবং এই মহিলাদের সাথে কিছু বাচ্চাও ছিল। ক্যাপ্টেন জ্যাক্স জরিপ করেছিল যে এই দ্বীপে তারা কিভাবে বসবাস করেছিল। তিনি বিশ্বাস করতে পারেনি। এই লোকেরা পাথরের সাহায্যে ছোট ছোট ঘর তৈরি করেছিল। খাবার রাখার জন্য একটি ছাউনি তৈরি করা হয়েছিল। এই দ্বীপে কোথাও গাছ ছিল না, তাই মালাগাসি জনগণ জাহাজগুলিকে দেখানোর জন্য একটি ছোট টাওয়ারও তৈরি করেছিল। অবশেষে এই অবশিষ্ট মাদাগাসি দাসদের যাত্রা শেষ হতে চলেছে। যখন তারা এই জাহাজে পা রাখলো, তখন 15 বছরের মধ্যে প্রথমবারের মতো তারা এই বালির দ্বীপের বাইরে পা রেখেছিল। তারা এই মহিলাদের মরিশাস দ্বীপে নিয়ে যায়, যেখানে গভর্নর তাদের স্বাগতম জানান। এই মহিলারা এখানে আসার সাথে সাথে গভর্নর তাদের দাসত্ব থেকে মুক্ত করেন।